হোমিওপ্যাথি ওষুধ ক্যালি কার্বনিকাম নিয়ে আজকে আলোচনা করব। শেষ পর্যায়ে এসে ডাক্তার রবিন বর্মন স্যারের ক্লাস থেকে কিভাবে হোমিওপ্যাথি ঔষধ ক্যালি কার্বনিকাম প্রেসক্রিপশন করা যায় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। খুব সহজেই ডাক্তার রবিন বর্মন স্যার যে বিষয়গুলো গুরুত্ব দিয়ে ক্যালি কার্বনিকাম প্রেসক্রিপশন করে সে বিষয়গুলো জানতেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো হোমিওপ্যাথি ঔষধ আমরা নির্বাচন করি ইন্ডিভিজুয়াল কনস্টিটিউশনাল কেস টেকিং করার মাধ্যমে। হোমিওপ্যাথি ল অনুযায়ী ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, অর্থাৎ হোমিওপ্যাথি রোগের চিকিৎসা করে না, রোগীর চিকিৎসা করে। এ কারণে আমি লাইভে এই ওষুধের এই রোগের জন্য কাজ করে সেটা কখনোই বলি না। তবে প্র্যাকটিস অফ মেডিসিনে কোন রোগের উপরে কোন ওষুধগুলো জরুরিভাবে কাজ করে এগুলো আমাদের জানতে হয়। এটা প্র্যাকটিসের দক্ষতার জন্য আমরা জেনে নিব। কিন্তু যে কোনো রোগে যে কোনো সমস্যায় যদি ইন্ডিভিজুয়াল কনস্টিটিউশনাল কেস টেকিং করার পর আমাদের যে ওষুধের সাদৃশ্য লক্ষণ মিলে যাবে, অবশ্যই আমরা সেই ওষুধটি প্রয়োগ করব। যদি সাদৃশ্য হওয়ার পরেও সেই ওষুধে সেই রোগ কিওর করার ব্যাপারে কোনো ধারণা না থাকে, তারপরেও আমরা হোমিওপ্যাথি ল অনুযায়ী সেই সাদৃশ্য লক্ষণটাই প্রয়োগ করব। আমি আমার প্র্যাকটিস লাইফে সেই ওষুধটি প্রয়োগ করেই সফলতা পেয়েছি। তো যাই হোক, কথা বাড়াবো না। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ ক্যালি কার্বনিকাম নিয়ে আলোচনা করব। এটি এমন একটি ঔষধ যে ঔষধ খুব সহজে আয়ত্ত করা যায় না, খুবই ডিফিকাল্ট এবং গভীর ক্রিয়াশীল একটি ঔষধ এই ক্যালি কার্বনিকাম। ক্যালি কার্বনিকাম সাধারণত যে উপাদান দিয়ে তৈরি সেই উপাদানটা হচ্ছে খনিজ উপাদান থেকে এই ক্যালি কার্বনিকামকে প্রস্তুত করা হয়েছে এবং সেই খনিজ পদার্থের নামটাই হচ্ছে পটাশিয়াম কার্বনেট। তো খনিজ পদার্থ থেকে এই ক্যালি কার্বনিকাম ওষুধটি প্রস্তুত করা হয়েছে। ক্যালি কার্বনিকামের মায়াজম যদি আমরা বলি, ক্যালি কার্বনিকাম ওষুধটি প্রত্যেকটি মায়াজমই কাভার করে। যেমন আপনি অবশ্যই খাতা নিয়ে বসুন, যদি আপনি লাইভ ক্লাসটি করেন অবশ্যই আপনি রাইট ডাউন করেন এই কথাগুলো, অত্যন্ত মূল্যবান। তো মায়াজম কেন্দ্রিক ক্যালি কার্বনিকাম সোরা, সিপিলিস, সাইকোটিক এবং টিউবারকুলার মায়াজম প্রত্যেকটি মায়াজমই কাভার করে। তবে সুপার গ্রেডে, ফার্স্ট গ্রেডে অ্যান্টিসোরিক এবং সাইকোটিক মায়াজম কাভার করে। ক্যালি কার্বনিকামের ধাতুগত যে ধাতুগত বৈশিষ্ট্যটা জানা অত্যন্ত জরুরি। একটা সময় আপনি প্র্যাকটিস করতে করতে এমনভাবে অভিজ্ঞতা সম্পন্ন হয়ে যাবেন, একটা পেশেন্ট হাঁটতে হাঁটতে আপনার চেম্বারে আসলেই আপনি দূর থেকে দেখেই চিনতে পারবেন যে এই পেশেন্টটা ক্যালকেরিয়া কার্ব নাকি ক্যালি কার্বনিকাম নাকি নেকটামিওর নাকি সালফার। অবশ্যই আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আপনি চিনতে পারবেন। এবং বড় বড় মনীষী যারা, হোমিওপ্যাথি কিংবদন্তি যারা, তারা প্রায়ই বলে থাকেন যদি দূর থেকে একটি পেশেন্টকে দেখে আপনি সাদৃশ্য ঔষধ নির্বাচন আপনার মাথায় না আসে, তাহলে আপনি হোমিওপ্যাথিতে সাকসেসের প্রথম সিঁড়িও অতিক্রান্ত করতে পারেননি। এ কারণে অবশ্যই আপনার প্রত্যেকটা ঔষধের ধাতুগত বৈশিষ্ট্য জানতে হবে। তো ক্যালি কার্বনিকামের ধাতুগত বৈশিষ্ট্য হচ্ছে সে নাদুস নুদুস এবং মোটাসোটা টাইপের দেখতে।
এখানে একটি কথা বলে রাখি, সে নাদুস-নুদুস মোটা টাইপের দেখতে হলেও বাইরের থেকে তাকে অনেকটা স্ট্রং এবং শক্তিশালী মনে হলেও সে অত্যন্ত দুর্বল প্রকৃতির হয়ে থাকে। তো যাই হোক, এই ছিল ক্যালিকার্বনিকামের প্রাথমিক ভূমিকা। ও আরেকটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে ক্যালিকার্বনিকামের যে প্রোভিং, এই প্রোভিংটা ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানই করে গিয়েছেন। এছাড়াও ডাক্তার কেন্ট, বরিক ইনারাও এই ক্যালিকার্বনিকামের প্রোভিংটা করেছেন। তো এখন আমরা কথা না বাড়িয়ে কিছু গুরুত্বপূর্ণ সিম্পটম নিয়ে আলোচনা করব, যে সিম্পটমগুলো আয়ত্ত করতে পারলেই ক্যালিকার্বনিকাম প্রেসক্রিপশন করা সহজ হবে। ইনিয়ে বিনিয়ে বিভিন্ন কথা না বাড়িয়ে মূল এবং গুরুত্বপূর্ণ যে সিম্পটম ধরে আমরা ক্যালিকার্বনিকাম প্রেসক্রিপশন করতে পারবো, সেই কথাগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমত, ক্যালিকার্বনিকামের গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট সিম্পটম হচ্ছে ক্যালিকার্বনিকাম দেখতে স্থূল। দেখতে স্থূল হলেও সে ভিতর থেকে অনেকটা দুর্বল। এই বিষয়গুলো নিয়ে আমি পরে আলোচনায় আসছি। এবং one of the important remedy ক্যালিকার্বনিকাম, এই ক্যালিকার্বনিকামের একটি গুরুত্বপূর্ণ সিম্পটম হচ্ছে প্রতিটি রোগ লক্ষণ রাত 2টা থেকে 4টায় বৃদ্ধি। যদি আমরা যে কোনো রোগের, সেটা হাঁপানি হতে পারে, সেটা বাত ব্যথা হতে পারে, সেটা জ্বর হতে পারে, সেটা পিরিয়ডকালীন পেইন হতে পারে, যে কোনো রোগ, এনি টাইপ অফ ডিজিজ যদি শেষ রাত্রে 2টা থেকে 4টা 5টা পর্যন্ত বৃদ্ধি দেখা দেয়, তাহলে অবশ্যই এই পেশেন্টটি যদি স্থূলাকায় হয় এবং দেখতে নাদুস-নুদুস মোটা টাইপের হয়, এমনকি একটু কালো টাইপের হতে পারে, তাহলে অবশ্যই আমাদের মাথায় স্ট্রাইক করতে হবে ক্যালিকার্বনিকামের কথা। কি বললাম? যদি পেশেন্ট স্থূলাকায় এবং মোটাসোটা টাইপের হয় এবং সাথে তার 2টা থেকে রাত্র 4টা পর্যন্ত বৃদ্ধি থাকে, অর্থাৎ দেখা গেল একটা পেশেন্টের হাঁপানি আছে, যেহেতু এখন শীতকাল, শীতকালে প্রতিটা পেশেন্টেরই, যে পেশেন্টগুলো হাঁপানি অ্যাজমা আছে, তাদের কিন্তু রাত্রে প্রত্যেকটা রোগ লক্ষণ বৃদ্ধি পায়। তো কোনো পেশেন্টের 12টা থেকে 1টা পর্যন্ত বৃদ্ধি পায়, কোনো পেশেন্টের সন্ধ্যা থেকেই শুরু হয়ে যায়, আবার কোনো পেশেন্টের শেষ রাত্রের দিকে হাঁপানি অ্যাজমাটা বৃদ্ধি পায়। তো কোনো পেশেন্ট যদি অ্যাজমা কমপ্লেন নিয়ে আসে, জ্বরের কমপ্লেন নিয়ে আসে, অথবা মাজার যন্ত্রণা কোনো কমপ্লেন নিয়ে আসে, এই কমপ্লেন যদি নির্দিষ্ট টাইম মডালিটিস অর্থাৎ 2টা থেকে, অবশ্যই আমাদের ক্যালিকার্বনিকামের কথা মাথায় নিয়ে আসতে হবে। এবং তাহলে 2টা পয়েন্ট আমরা পেয়ে গেলাম। একটা, এই পেশেন্ট যদি স্বাভাবিকভাবে কি হয়, স্থূলাকায় হয়, অর্থাৎ দেখতে নাদুস-নুদুস এবং স্থূলকায় হয়, পেটটা একটু বড় হয়। হ্যাঁ, একটু নেট সমস্যা হচ্ছিল, এ কারণে দুঃখিত। তো যা বলছিলাম, যদি এই পেশেন্টটা দেখতে স্থূলকায় হয়, মোটাসোটা নাদুস-নুদুস টাইপের হয় এবং নির্দিষ্ট টাইম মডালিটিস থাকে, যে সকল রোগ যন্ত্রণা 2টা থেকে 4টা থেকে 5টা পর্যন্ত, অর্থাৎ শেষ রাত্রে বৃদ্ধি, তাহলে অবশ্যই আমরা ক্যালিকার্বনিকামের কথা মাথায় নিয়ে আসব। এটা কিন্তু ওয়ান অফ দি মেইন সিম্পটম ক্যালিকার্বনিকাম। তাহলে আমরা 2 নম্বর যে গুরুত্বপূর্ণ সিম্পটম, সেটা আমরা একটু আলোচনা করি। 2 নম্বর সিম্পটম হচ্ছে দুর্বলতা। দুর্বলতা এবং শীতার্ততা এবং স্পর্শকাতরতা। এই 3টা কথা যদি আমরা মাথায় রাখতে পারি, একটা হচ্ছে দুর্বলতা, যেটা আমি আগেই বললাম, যে সে স্থূলকায় এবং নাদুস-নুদুস দেখতে হলেও ভিতর থেকে তার দুর্বলতা থাকে। তার এমন মনে হয় যে সে ঘর থেকে রাস্তা পর্যন্ত আর যেতে ইচ্ছা করে না।
যেহেতু এই রোগীর স্বাভাবিকভাবে মাজার যে ব্যথাটা থাকে এবং হাঁটুতে, গিরায় বিভিন্ন ধরনের বাত যে ব্যথাগুলো থাকে, একটু মোটাসোটা হওয়ার কারণে সে মনে হয় আর হাঁটতে চলতে পারবে না। এমনকি তার দুর্বলতার কারণে সে স্ত্রী সঙ্গমটাও ঠিকমতো করতে চায় না। এই স্ত্রী সঙ্গমে তার একটা অনিচ্ছা ভাব থাকে। কেন? কারণ সে দুর্বল। এমনকি সে ভাতটা খাবে, সেই ভাতটা অতিরিক্ত মাত্রায় যখন আমরা চিবিয়ে খাই তখন কিন্তু হজম প্রক্রিয়াটা সহজে হয়। কিন্তু এই দুর্বলতার কারণে সে ভাতটা গালের ভিতরে নেওয়ার পরপরই সে গিলে খেয়ে ফেলে। সে চাবাতে চায় না। অর্থাৎ তার এত পরিমাণ দুর্বলতা থাকে এবং এই দুর্বলতার সাথে কি থাকে? শীতার্ততা থাকে। একটা বিষয় নোট করে রাখেন, যারা খাতা কলম নিয়ে বসে আছেন, ক্লাস করছেন, যে ক্যালিকার্বনিকাম শীতকাতর মেডিসিন। এমন শীত, রাত্র ২টা থেকে ৩টার সময় বাইরে প্রসাব করতে বের হলো অথবা দেখা গেল যে কোনো একটা কাজে বের হলো, যে বাতাসটা লাগে সেটা গরম হোক, সরি, সেটা আর্দ্র আর্দ্র বাতাস যদি লাগে, সাথে সাথে তার কি হয়? রোগ যন্ত্রণা বেড়ে যায় এবং আহ দেখতে মোটাসোটা হলেও তার শরীর দুর্বলতার কারণে তার শীতার্থর যে ভাবটা, সে এমনভাবে এই শীতের প্রকোপেই সে প্রত্যেকটা রোগ যন্ত্রণা তার বৃদ্ধি হতে থাকে। এটা কিন্তু ক্যালিকার্বনিকামের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। তাহলে কি দুর্বলতার সাথে তার শীতার্ততা থাকবে? যদি দুর্বলতা না থাকে তাহলে কিন্তু আমরা এই ক্যালিকার্বনিকামের কথা কখনোই চিন্তা করি না। কারণ অবশ্যই এই পেশেন্টের দুর্বলতার যে সাইন সিম্পটমটা, এটা অবশ্যই থাকতে হবে। এরপরে আমরা আসি স্পর্শকাতরতা। স্পর্শকাতরতা, যে স্পর্শকাতরতা এত সুন্দর একটি পয়েন্ট এবং এমন একটি গুরুত্বপূর্ণ সিম্পটম ক্যালিকার্বনিকামের, যে আপনি অবাক হয়ে যাবেন। এই স্পর্শকাতরতা নিয়েই এর সাথে যদি আর একটা দুইটা সিম্পটম আপনি মিলাতে পারেন, তাহলে অবশ্যই আপনি ক্যালিকার্বনিকাম প্রেসক্রিপশন করা আপনার জন্য সহজ হয়ে যাবে। দেখেন কিভাবে স্পর্শকাতর। সামান্য পাইলসে যদি একটু ব্যথা হয়, তো আমরা যখন শৌচ কার্য সম্পাদন করি, সেটা তো আমাদের অবশ্যই নিত্য এবং পরিপূর্ণ একটা কাজ, এটা আমাদের করতেই হবে। কিন্তু সেটাও সে করতে চায় না, কারণ সেখানে সে হাত দ্বারা স্পর্শ করবে, সেটাও সে করতে চায় না। এমন স্পর্শকাতরতা। অর্থাৎ তার যদি কোনো জায়গায় পেইন হয়, দেখা গেল যে তার মাজাতে পেইন হয়েছে অথবা কোথাও দেখা গেল যে একটু ব্যথা হয়েছে, ওই জায়গায় আপনি এভাবে একটু হাত দিতে যাবেন, সে সাথে সাথে কি করবে? সে আপনাকে সরিয়ে নিবে। সে কখনোই আপনাকে স্পর্শ করতে দিবে না। যদি আপনি স্পর্শ করতে যান, সাথে সাথে সে আপনার সরিয়ে নিবে। তো স্পর্শকাতরতার ভিতরে ব্যথা স্বাভাবিকভাবে যদি এখানে আরেকটি বিষয়, যেহেতু ব্যথার কথা আসলো, একটু বলে রাখি। ক্যালিকার্বনিকামের পেইন সবসময় উত্তাপে উপশমবোধ করে। অর্থাৎ যদি সে ওখানে উত্তাপ স্পর্শ দেয়, স্বাভাবিকভাবে যদি আমাদের কোথাও ব্যথা হয় অথবা কোথাও আমরা অ্যাক্সিডেন্ট করি, আমরা সেখানে কিন্তু বরফ দেই, তাই না? তো বরফ দেওয়ার ফলে আমরা কিন্তু আরাম বোধ করি। কিন্তু কোথাও যদি ব্যথা অনুভূত হয়, হ্যাঁ? কোথাও যদি আমাদের ব্যথা হয়, সেটা যদি আমরা উত্তাপ দেই, তাহলে কিন্তু ক্যালিকার্বনিকামের কি করে? রোগী আরাম বোধ করে। এছাড়াও স্পর্শকাতরতা রোগীর সর্বাঙ্গ শিহরিত হয়ে ওঠে, একটা মানে ম্যাজিক, একটা ম্যাজিক সিম্পটম হচ্ছে, একটা পেশেন্ট যদি শুয়ে থাকে, অনেক পেশেন্টের আমি খেয়াল করে দেখেছি, এমনকি আমার পরিচিত লোকের ভিতরেও আমি খেয়াল করে দেখেছি যে সে ঘুমিয়ে আছে, পায়ের তলায় আপনি সুড়সুড়ি দেবেন কিন্তু সে জাগ্ন হচ্ছে না। পায়ের তলায় আপনি সুড়সুড়ি দিচ্ছেন কিন্তু তার কাতকুতু হচ্ছে না। কিন্তু এমন পেশেন্ট ক্যালিকার্বনিকাম, সে বিভোর ঘুমে আচ্ছন্ন আছে। এগুলো কি একটি ডাক্তারের অভিজ্ঞতার ফল। অবশ্যই এটা কি করতে হয়, একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসে তখন কিন্তু এই বিষয়গুলো পরীক্ষা করাতে হয়। যেমন একটা পেশেন্ট যদি আপনার কাছে আসে অ্যাজমা কমপ্লেইন নিয়ে, আমি অ্যাজমার কথা বলছি কারণ অ্যাজমা, প্লুরিসি, বাত ব্যথা, জ্বর, এই সমস্যাগুলোই কিন্তু ক্যালিকার্বনিকামটা অত্যন্ত সুন্দর কাজ করে। যেহেতু শ্বেতার্ত মেডিসিন এবং এই টাইপের যে কমপ্লেইন গুলো, এই কমপ্লেইন গুলো নিয়েই কিন্তু আমাদের কাছে ক্যালিকার্বনিকামের রোগীগুলো আসে।
তো এক্ষেত্রে যখন আপনি এই পায়ের নিচে একটু সুড়সুড়ি দেবেন, বিভোর ঘুমে থাকার পরে কিন্তু আমি দেখেছি আমরা যখন ছোটবেলায় আমাদের খাটের পরে শোয়ায় রাখতো, এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যেত, আমরা কিন্তু টের পেতাম না। এটাকেই বলে বিভোর ঘুম। তো এই বিভোর ঘুমের মধ্যেও যদি আপনি তার পায়ের তলায় এসে একটু স্পর্শ করেন, একটু সুড়সুড়ি দেন, ক্যালিকার্নিকামের রোগী হঠাৎ করে জেগে উঠবে। এর কারণটা কি? এর কারণ তার অতিরিক্ত মাত্রায় স্পর্শকাতরতা আছে। অর্থাৎ সে স্পর্শ সহ্য করতে পারে না। আবার একটি মজার ব্যাপার হচ্ছে সে কিন্তু একা থাকতে পছন্দ করে না। আবার কি সে কিন্তু অত্যন্ত রাগী টাইপের, অর্থাৎ বদমেজাজি, রুক্ষ মেজাজের এবং বদমেজাজের টাইপের, কিন্তু সে একা থাকতে বেশি পছন্দ করে না। ডিজায়ার ফর অ্যালোন, সরি, অ্যাভারশন টু অ্যালোন, ডিজায়ার ফর কোম্পানি, অর্থাৎ সে সবসময় লোকজনের মধ্যে থাকতে পছন্দ করে। তাহলে আমরা আরেকটু রিহার্সাল করি। প্রথমত যে সিম্পটমটা আমরা দেখব সেটা হচ্ছে ক্যালিকার্বনিকামের রোগী স্থূলকায়। স্থূলকায়ের সাথে তার কি থাকে একটু রিহার্সাল করি মনে রাখার স্বার্থে। সে 2টা থেকে 4টা পর্যন্ত সকল রোগ যন্ত্রণার বৃদ্ধি পায়। 2 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করলাম ক্যালিকার্বনিকামের রোগী অত্যন্ত দুর্বল এবং কি থাকে? শীতার্ত থাকে। এই শীতার্ততার সাথে তার কি থাকে? স্পর্শকাতরতা থাকে। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। গুরুত্বপূর্ণ পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট আমরা একটু আলোচনা করি। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট আলোচনা করব। ভিডিও দীর্ঘ করব না। কারণ কয়েকটি গুরুত্বপূর্ণ সিম্পটম নিয়েই কিন্তু আমরা ক্যালিকার্বনিকামটা অবশ্যই প্রেসক্রিপশন করতে পারি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের চোখের যে পাতা আছে অর্থাৎ ফোলা ভাব, এই চোখের পাতায় যদি ফোলা ভাবটা থাকে শোথ, যেটাকে আমরা পানি আসা বলি। যখন কোনো একটা পেশেন্ট প্রেগন্যান্সি অবস্থায় থাকে, আপনি যদি একজন ডাক্তার হন, প্রফেশনাল ডাক্তার, তো প্রফেশনাল ডাক্তার হিসেবে কিন্তু এই নলেজগুলো আপনার থাকতে হবে। তো শোথটাকে আমরা বলি হচ্ছে যে পায়ে পানি আসা, অথবা দেখা গেল যে হাতে পানি আসা, বিভিন্ন জায়গায় যদি কিডনি সমস্যা আমাদের কারোর থাকে, যদি আপনার আশেপাশে যদি কোনো সময় কিডনি পেশেন্ট আপনার দেখার সুযোগ হয়ে থাকে, তাহলে দেখবেন যে তার মুখ পর্যন্ত কিন্তু ফুলে ওঠে এবং এই ফুলে উঠলে সেখানে চাপ দিলে নেমে যায়, অর্থাৎ দেবে যায়। এটাকেই বলে ফুলে ওঠা, যেটাকে আমরা শোথ বলি। তো এই শোথটা কিন্তু স্বাভাবিকভাবে ক্যালিকার্বনিকামের চোখের পাতার উপরে। এটা একটি আনকমন পিকুলিয়ার সিম্পটম ক্যালিকার্বনিকামের। আপনি পেশেন্ট আসার সাথে যদি দেখেন যে সে স্থূলকায়, হ্যাঁ? এবং 2টা থেকে 3টা পর্যন্ত, তার 4টা পর্যন্ত বৃদ্ধি আছে, সাথে দুর্বলতা এবং শীতার্ততা আছে, স্পর্শকাতরতা আছে, এবং এর সাথে যদি আপনি সাইনটা নিতে পারেন যে চোখের উপরের পাতাটা অনেকটা ফোলা টাইপের, তাহলে নির্দ্বিধায় নিশ্চিন্তে আপনি ক্যালিকার্বনিকাম প্রেসক্রিপশন করতে পারবেন। হুম? তো আরো অনেকগুলো কথা আসবে, সে কথাগুলো গুরুত্বপূর্ণ। আমি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলে দিচ্ছি। তাহলে এটা অবশ্যই মাথায় রাখবেন যে ক্যালিকার্বনিকামের পেশেন্টের চোখের পাতা অনেকটা ফোলা থাকে, অর্থাৎ আম স্বাভাবিকভাবে একটু শোথ টাইপের থাকে। এটা কিন্তু কোনো রোগ না। এমনিতেই স্বাভাবিকভাবেই একটু ফোলা এবং শোথ টাইপের, মনে হয় যে পানি টাইপের, একটু ফোলা টাইপের থাকে। তো স্বাভাবিকভাবে ৪ নাম্বার আমরা একটু আলোচনা করি, সেটা হচ্ছে গেঁটে বাত। অর্থাৎ কঠি বাত, যেটাকে আমরা বলি কোমরে ব্যথা বলি, হ্যাঁ? তো ক্যালিকার্বনিকামের কোমরে ব্যথার পেশেন্ট কিন্তু মাস্ট, যেরকম আমরা যদি বলি পিরিয়ডকালীন পেইন। পিরিয়ডকালীন পেইনে আমরা মাস্ট একটা কম্পালসারি সিম্পটম পাই যে পিরিয়ডকালীন সময়ে আমাদের যে এই যে মাজার যে 2 সাইডটা আছে, হিপ বোনের যে সাইডটা আছে মেয়েদের, এই হিপ বোন সাইডে কিন্তু পেইন থাকে। পিরিয়ডকালীন সময়ে থাকে, এমনকি বাচ্চা প্রসবকালীন সময়ে থাকে, হ্যাঁ? এবং এনি কমপ্লেন, এনি ডিজিজে যদি মাজার পেইনের কথাটা থাকে, দেখা গেল যে ক্যালিকার্বনিকামের একটা গুরুত্বপূর্ণ রোগ লক্ষণ হচ্ছে যা খাই সেটাই হজম হতে চায় না।
যাই খাই হজম হতে চায় না, এমনকি পেটটা অনেকটা ফুলে থাকে এবং গ্যাসের সমস্যা থাকে। এখন গ্যাসের সমস্যা এনে যদি আপনাকে বলে যে আমার মাজার এই সাইডে ব্যথা চলে যাচ্ছে, হ্যাঁ, এই যে আহ মাজার যে সাইডটা, এই সাইডটাই ব্যথা অনুভূত হচ্ছে, এবং সাথে যদি আপনার আদার্স যে সিমটমের কথাগুলো আমি বললাম, এই সমস্যাগুলো যদি বর্তমান থাকে, তাহলে অবশ্যই আমরা ক্যালিকার্বনিকাম ব্যবহার করব। তো এই ৪ টি সিম্পটমই আমরা গুরুত্বপূর্ণ দেখলাম। এখন আমরা ডাক্তার রবিন বর্মন স্যারের কেস থেকে কিভাবে খুব সহজেই ক্যালিকার্বনিকাম ব্যবহার করতে পারি, কয়েকটি কথা আমি বলবো। স্যারের ক্লাস থেকে আমি যে কথাগুলো পেয়েছি, সে কথাগুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। ক্যালিকার্বনিকামের ১ম কথা হচ্ছে ২ টা থেকে ৪ টা পর্যন্ত বৃদ্ধি। এরপর স্যার কি দেখছে, যেভাবে প্রেসক্রিপশন করছে, সেই বিষয়গুলোই আমি এখন কিন্তু পয়েন্ট ধরে, ধরে আলোচনা করছি। আপনারা নোট ডাউন করেন, রাইট ডাউন করেন। তো ১ নম্বর স্যার যে বিষয়টা গুরুত্ব দিতেন, সেটা হচ্ছে টাইম মডারিটিস। ২৪ ঘন্টার টাইম মডারিটিস। একটা হচ্ছে সিজনাল মডারিটিস, একটা হচ্ছে সিজনাল মডারিটিস, টাইম মডারিটিস, হ্যাঁ? তো ফুড মডারিটিস, এ ধরনের মডারিটিস আমি কিন্তু কেস টেকিং এর ভিতরে আলোচনা করেছি। আমার এর আগে অনেকগুলো ভিডিও আছে, আপনারা দেখে নিবেন, যেটা কেস টেকিং এর ভিতরে আলোচনা করেছি। তো এই টাইম মডারিটিস নির্দিষ্ট টাইমে কেন্ট রেপার্টরিতে আপনি দেখে নেবেন, কেন্ট রেপার্টরিতে এই একটি মাত্র ওষুধ, যে ২ টা থেকে ৪ টায় বৃদ্ধি। শুধুমাত্র ক্যালিকার্বনিকাম, আর কিচ্ছু লাগবে না। এই একটি সিম্পটম নিয়ে আমরা ক্যালিকার্বনিকাম ইউজ করেই কিন্তু রোগ আরোগ্য করেছি। এমনকি ডাক্তার রবিন বর্মন স্যার এই একটা লক্ষণের উপরেও ক্যালিকার্বনিকাম কিন্তু জোর দিয়ে প্রেসক্রিপশন করেছেন। ২ নাম্বার কি দেখেছেন স্যার? ২ নাম্বার দেখেছেন ক্যালিকার্বনিকামের ঘর্ম অত্যাধিক। অর্থাৎ সে নাদুস-নুদুস এবং দুর্বল হলেও তার ঘর্মটা অনেক মাত্রায় হয়ে থাকে। অলওয়েজ টাইম, সর্বদা এই ক্যালিকার্বনিকামের পেশেন্ট ঘামতে থাকে। এটা কিন্তু আমি বইয়ের থেকে বলছি না। এটা কিন্তু আমি ডাক্তার রবিন বর্মন স্যারের ক্লাস থেকে যেগুলো পেয়েছি এবং আমি নিজে নোট করেছি এবং আমি ফলাফল পাচ্ছি। ডাক্তার রবিন বর্মন স্যার মেথড প্রপার হোমিওপ্যাথি, এই সিস্টেমে কিন্তু আমি এই ক্যালিকার্বনিকামটা প্রেসক্রিপশন করে থাকি। তো এর আগে যে কথাগুলো বললাম, এগুলো বিভিন্ন মনীষী বইয়ে লিখেছেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমি যে কথাগুলো বলছি, এটা কিন্তু ডাক্তার রবিন বর্মন স্যারের ক্লাস থেকে আমার আয়ত্ত করা এবং আমি ফলাফল পাচ্ছি, এবং স্যার একটা বই লিখছেন অলরেডি, সেগুলোতে আপনারা পাবেন। তাহলে ১ নাম্বারে আমি বললাম টাইম মডারিটিসটা স্যার খুবই গুরুত্ব দিতেন। এরপরে ক্যালিকার্বনিকামের রোগের যে বিষয়টা স্যার গুরুত্ব দিয়েছেন, সেটা হচ্ছে তার ঘর্ম অত্যাধিক পরিমাণে। এরপরে ৩ নাম্বার কি? ৩ নাম্বার ডিজায়ার ফর সুইটস। অর্থাৎ ক্যালিকার্বনিকামের রোগী সে মিষ্টি খেতে ভালোবাসে এবং অম্ল অর্থাৎ টক খেতে পছন্দ করে। এই পছন্দ এবং অপছন্দ স্বাভাবিকভাবে হোমিওপ্যাথিতে আমরা ফিজিক্যাল জেনারেল সিম্পটমের ভিতরে পাই। কিন্তু ডাক্তার রবিন বর্মন স্যার বলেন যে এটা আসলে ফিজিক্যাল জেনারেল নয়, এটা হচ্ছে মেন্টাল জেনারেল। কেন মেন্টাল জেনারেল? এর কারণ হচ্ছে আমার এখন নাচতে ইচ্ছা করছে, আমার এখন গান গাইতে ইচ্ছা করছে, আমার এখন আহ ঘুরতে ইচ্ছা করছে, অর্থাৎ ট্রাভেল করতে ইচ্ছা করছে। তাহলে এই যে ইচ্ছা, এটা কিন্তু একটা মাইন্ড সেট আপ, অর্থাৎ মাইন্ড থেকে আসে। তো আমার মিষ্টি খেতে ইচ্ছা করছে, আমার টক খেতে ইচ্ছা করে না, আমার মাছ খেতে ইচ্ছা করে না, আমার মাংস খেতে ভালো লাগে, আমার রুটি খেতে ইচ্ছা করে না। এই টোটাল ইচ্ছা, এই টোটাল ইচ্ছাটাই কিন্তু আমাদের মেন্টাল সিম্পটমের ভিতরে পড়ে। কিন্তু আমরা হোমিওপ্যাথিতে এই যাবৎকাল পড়ে এসেছি যে এটা একটা ফিজিক্যাল জেনারেল। কিন্তু ডাক্তার রবিন বর্মন স্যারের একটা ক্লাসে আমি পেয়েছি যে এই ইচ্ছা অনিচ্ছা, যে আমার ইচ্ছা করে আমার ইচ্ছা করে না, এটা অবশ্যই কিন্তু আমরা মেন্টাল সিম্পটমের হিসেবে দাম দিব, এবং ইচ্ছা অনিচ্ছার দাম আমরা সবচেয়ে বেশি দিব। প্রথমত আমরা কেস টেকিং এর ভিতরে মেন্টাল জেনারেলের দাম সবচেয়ে বেশি দিব, অর্থাৎ মানসিক সিম্পটম। এরপরে ফিজিক্যাল জেনারেল, এরপরে আমরা প্যাথোলজিক্যাল জেনারেল। এর ভিতরে যদি আনকমন পেকুলিয়ার সিম্পটম আসে, তাহলে আমরা সেগুলো অবশ্যই খেয়াল করব। তাহলে একটা রবিন বর্মন স্যার দেখেছেন যে ক্যালিকার্বনিকামের রোগী কি করে, মিষ্টি খেতে ভালোবাসে এবং
টক খেতে বেশি ভালোবাসে। এরপর ডাক্তার রবিন বর্মা স্যার যে সিম্পটমের উপরে ক্যালিকার্বনিকাম প্রেসক্রিপশন করতেন সেটা হচ্ছে তার বিষয়টা, হ্যাঁ, ঘর্ম বেশি এবং আহ, হ্যাঁ, এটা মনে পড়ছে, সেটা হচ্ছে ডিজায়ার ডিজায়ার কোম্পানি, অর্থাৎ লোক সঙ্গ চায়, লোকজনের কাজ সাথে সবসময় থাকতে চায়, লোকজনের একাকী থাকতে চায় না, একাকী সে থাকতে চায় না। হুম, সে কি করে, একাকী থাকতে চায় না। হ্যাঁ, একাকী থাকতে চায় না এবং সে কোম্পানি পছন্দ করে, সবার সাথে থাকতে সে পছন্দ করে। এই আহ, বিষয়টাও কিন্তু ডাক্তার রবিন বর্মা স্যার খুবই গুরুত্ব দিয়েছেন, খুবই গুরুত্ব দিয়েছেন। তাহলে এই ৪টা পয়েন্ট আমি ডাক্তার রবিন বর্মা স্যারের কাছ থেকে কিন্তু ৩টা পয়েন্ট আমি নিয়ে আসলাম, যে বিষয়গুলো স্যার খুবই গুরুত্ব সহকারে এই ক্যালিকার্বনিকামের রোগীদের ক্ষেত্রে আপনার গুরুত্ব দিয়েছেন। এছাড়াও আরেকটি আছে, সেটা হচ্ছে আহ, এটাকে কি বলে আপনার, যাই হোক, এই বিষয়গুলোই ডাক্তার রবিন বর্মা স্যার গুরুত্ব দিতেন। হ্যাঁ, এই বিষয়গুলো, এবং আমি এর আগে যে বিষয়গুলো বললাম আরেকবার আমি আপনাদের সাথে আহ, শেষ বলি। ১ নম্বর পয়েন্ট, ১ নম্বর পয়েন্ট হচ্ছে পেশেন্টটা স্থূলকায় অর্থাৎ মোটা নাদুসুন্দু দেখতে, সাথে আপনার ২টা থেকে ৪টা পর্যন্ত বৃদ্ধি। ২ নম্বর হচ্ছে স্বাভাবিকভাবে দুর্বলতা এবং শীতার্ততা, শীতকাতরতা এবং স্পর্শকাতরতা। ৩ নম্বর কি? ৩ নম্বর হচ্ছে তার চোখের পাতাটা একটু ফোলা, ফোলা টাইপের থাকবে এবং ফোলা, ফোলা টাইপের এবং শোথ টাইপের থাকবে। ৪ নম্বর কি? তার কটিবাত অর্থাৎ মাজায় পেইন থাকতে পারে। প্রত্যেকটা কমপ্লেইনের সাথে তার পেইন থাকতে পারে। এই ৪টা হচ্ছে আমরা বইয়ের থেকে নিলাম, এবং ডাক্তার রবিন বর্মন স্যারের ক্লাস থেকে আমরা নিলাম টাইপ মডারেটিস ২টা থেকে ৪টা পর্যন্ত বৃদ্ধি, ডিজায়ার ফর ডিজায়ার ফর সরি অ্যাভারশন টু কোম্পানি, ডিজায়ার ফর কোম্পানি, অ্যাভারশন টু অ্যালোন, অর্থাৎ একা থাকতে চায় না এবং সে লোক সঙ্গ চায়, লোকজনের মাঝে বেশি থাকতে চায়। তারপরে কি পেলাম? অত্যাধিক মাত্রায় ঘর্ম, অর্থাৎ শরীরটা অত্যাধিক মাত্রায় ঘর্মাক্ত থাকে। ৪ নম্বর হচ্ছে আমরা যেটা পেলাম, সে মিষ্টি খেতে ভালোবাসে এবং অম্ল খেতে খুব খুবই ভালোবাসে। এখন শেষ করব, তার আগে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলি, সেটা হচ্ছে ক্যালিকার্বনিকাম যদি আলোচনা করি অনেক সময় লেগে যাবে। আমি সংক্ষেপে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। এখন এটা হচ্ছে একটি সুগভীর, প্রতিটা মায়াজমি কাভার করে সুগভীর ক্রিয়ানাশক ঔষধ। এই ঔষধ ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। অ্যাকুইট কন্ডিশনে খুবই চিন্তা ভাবনা করে কিন্তু ক্যালিকার্বনিকাম ব্যবহার করতে হবে। অবশ্যই এটি ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এমনকি পাওয়ারের ক্ষেত্রে আমরা অত্যন্ত চিন্তা ভাবনা করে আমরা কিন্তু পাওয়ার নির্ধারণ করব। যদিও ক্রনিক রোগীতে আমরা পাওয়ার হাই পোটেন্সি ব্যবহার করি, কিন্তু ক্রনিক রোগীতে আমরা 50 মিলিসিমাল ওষুধ ব্যবহার করব। 50 মিলিসিমাল, চাচা বলেন। বিকাশে টাকা নেই চাচা, নগদ বিকাশে নেই। আচ্ছা, তো স্বাভাবিকভাবে যে কথা বলছিলাম, যে ক্যালিকার্বনিকাম হচ্ছে ২ সাইড থেকেই কাটে, অর্থাৎ এরকম ছুরির মতো। মাঝখানে আপনি এই সাইড দিয়েও কাটবে, এই সাইড দিয়েও কাটবে। এই কারণে যদি ডোজ এবং পোটেনসি আপনি ভুল নির্ধারণ করেন, তাহলে কিন্তু রোগী যেহেতু দুর্বলতা থাকে, গুরুত্বপূর্ণ একটি সিম্পটম কিন্তু ক্যালিকার্বনিকামের দুর্বলতা। তো দুর্বলতা থাকার কারণে কিন্তু তার ভাইটাল ফোর্সটা লো থাকে। তো ভাইটাল ফোর্স যখন আমাদের লো থাকে, তখন কিন্তু আমরা হায়ার পোটেন্সি কখনোই ব্যবহার করতে পারবো না। তো যেহেতু আমরা দুর্বলতার কারণে হায়ার পোটেন্সি ব্যবহার করতে পারবো না, ভাইটাল ফোর্স দুর্বলতার কারণে, তখন কিন্তু আমরা কি করব, আমরা লো পোটেন্সি ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে আমরা ক্যালিকার্বনিকামের আগে
একটা অ্যাকুইড কন্ডিশনের ওষুধ ব্যবহার করব। এর পরবর্তীতে যে আমরা ক্যালিকার্বনিকামটা হাইপোটেনসিতে ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা হবে না। কিন্তু প্রথমত যদি আমরা ক্যালিকার্বনিকাম হাইপোটেনসি ব্যবহার করি, তাহলে কিন্তু রোগী বেলাইন হওয়ার আশঙ্কা থাকবে। এ কারণে যদিও আপনি হাইপোটেনসি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আমরা দশমিক পদ্ধতি ব্যবহার করব না, এমনকি আমরা 50 সহস্রতমিক ব্যবহার করব। সেখানে কিন্তু 0/5, 0/6, 0/10 এরকম কোনো ব্যবহার করার কোনো সুযোগ নেই। আমরা প্রথমে যদি সুগভীর ঔষধগুলো ব্যবহার করি, শুধু আপনার ক্যালিকার্বনিকাম না, আমরা যদি ক্যালক্রিয়াকার ব্যবহার করি, আমরা যদি সরিনাম ব্যবহার করি, আমরা যদি টিউবারকুলিনাম ব্যবহার করি, আমরা যদি সাইলেশিয়া ব্যবহার করি, এগুলো প্রত্যেকটিই কিন্তু সুগভীর সুগভীর কিন্তু ঔষধ। হ্যাঁ? এটা যখনই আমরা ব্যবহার করতে যাব, অবশ্যই কিন্তু আমাদের কি করতে হবে? লো পোটেন্সি ব্যবহার করতে হবে। আর লো পোটেন্সির ক্ষেত্রে কিন্তু আমরা স্বাভাবিকভাবে 50 মিলিসিমাল অর্থাৎ 50 সহস্রতমিক যে ঔষধগুলো বাজারজাতকরণ আছে 0/1, 0/2, 0/3 এভাবে কিন্তু আমরা এই ক্যালিকার্বনিকামটা ব্যবহার করব। কখনোই এটা যেন আমরা না ভুলি। স্বাভাবিকভাবে এটা একটি অবশ্যই সুগভীর ঔষধ। এছাড়াও দেখেন এখানে আরেকটু বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আপনার গাউট, ক্যান্সার, প্লুরিসি, এরপরে আপনার হচ্ছে যক্ষ্মা, এই যে ক্রনিক কন্ডিশন, অতিরিক্ত মাত্রায় ক্রনিক কন্ডিশন। ক্রনিক কন্ডিশনটা কি? দীর্ঘ সময় ধরে শরীরের ভিতরে বাসা বেঁধে রাখা একটি রোগ, এটাকে আমরা ক্রনিক কন্ডিশন বলি। আর অ্যাকুট কন্ডিশনটা কি? অ্যাকুট কন্ডিশনটা হচ্ছে হঠাৎ আমার শরীরের ভিতরে আসলো, হঠাৎ করে সে আবার শরীরের ভাইটাল ফোর্সের রেসপন্সের কারণে সে উধাও হয়ে গেল। এটাকে কিন্তু আমরা অ্যাকুইট কন্ডিশন বলি। তো ক্রনিক কন্ডিশনে আমরা কখনোই এই ক্যালিকার্বনিকামটা উচ্চ পোটেন্সি ব্যবহার করব না। আমরা অবশ্যই লো পোটেন্সিতে ব্যবহার করব। তো এই ছিল আজকে ক্যালিকার্বনিকামের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা। যদি সময় সুযোগ থাকে, সামনে আপনাদের মাঝে আরো সুন্দরভাবেই ক্যালিকার্বনিকাম নিয়ে কয়েকটি আলোচনা করব, যেগুলো আপনাদের জন্য উপকার হবে। ইউনিক হোমিওপ্যাথি পেজ হোমিওপ্যাথির স্বার্থে আপনাদের উত্তরোত্তর সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য নিজের অভিজ্ঞতা থেকে, নিজের প্র্যাকটিস করা অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করলাম। সবাই দোয়া করবেন, ইউনিক হোমিওপ্যাথি পেজের সাথে থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই নিজের টাইমলাইনে শেয়ার করবেন, আপনাদের ফ্রেন্ডদের ইউনিক হোমিওপ্যাথি পেজে ইনভাইট করবেন। হোমিওপ্যাথি জানার এবং বোঝার জন্য সকলকে হেল্প করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে ক্লাস এখানে শেষ করছি। আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আগামী ক্লাসটা কোন ওষুধের উপরে নিলে ভালো হয়, তাহলে আমি সেই ওষুধটাই ক্লাস নেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাইকে মোবারকবাদ জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে, যারা ইউনিক হোমিওপ্যাথি পেজের দীর্ঘ সময়ের ক্লাসে ছিলেন, তাদের জন্য শুভকামনা জানিয়ে ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি